নমস্কার, আমি দেবশ্রী ভট্টাচার্য দাস, পিএন দাস কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ। অর্থাৎ এই শিক্ষাবিজ্ঞান বিষয়ের মধ্যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এটি তোমরা সকলে সিবিএসই বা নতুন যে এনইপি স্ট্রাকচার সেখানেও সেমিস্টার 1-এর অনার্স এবং জেনারেল সমস্ত জায়গাতেই এই বিষয়টি রয়েছে। এই শিক্ষাবিজ্ঞান বিভাগের মধ্যে বা শিক্ষার বিষয়ের মধ্যে আমরা প্রথমে এই রূপটিকে নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেব যে শিক্ষা কী বা শিক্ষাবিজ্ঞান কী। শিক্ষা হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে একজন শিশু বা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হয়। অর্থাৎ একজন ছোট্ট শিশুর তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, চারিত্রিক, কৃষ্টিমূলক, সৃজনমূলক সমস্ত দিকের সর্বাঙ্গীন বিকাশ সাধনকেই বলা হয় শিক্ষা বিজ্ঞান। এবার এই শিক্ষা, এই শব্দটি কোথা থেকে এসেছে? এই শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, শাঁস ধাতু থেকে, যার অর্থ হচ্ছে শাসন করা বা শৃঙ্খলিত করা। এই শিক্ষা শব্দটিরই আরেকটি প্রতিশব্দ বিদ্যা, এটিও সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জন করা। এবং এই শিক্ষা বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ এডুকেশন, এটি তিনটে ল্যাটিন শব্দ থেকে এসেছে, এডুকেয়ার, এডুকেটাম, এডুসিয়ার। এডুকেয়ার কথার অর্থ হচ্ছে লালন পালন করা বা যত্ন নেওয়া, এডুকেটাম হচ্ছে শিক্ষণ কর্ম বা শিক্ষকতা করা, এবং এডুসিয়ার হচ্ছে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করা। অর্থাৎ অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা মানে প্রত্যেকটি শিশুর মধ্যে কিছু না কিছু সম্ভাবনা নিয়ে সেই শিশুটি জন্মগ্রহণ করে। শিক্ষার কাজ হচ্ছে সেই অন্তর্নিহিত সম্ভাবনাটাকে তার ভেতর থেকে টেনে বের করে এনে সমাজে তাকে প্রতিষ্ঠিত করা। এবারে এই যে শিশুর অন্তর্নিহিত বিকাশ সাধন করা, এটি বিভিন্ন রূপের মাধ্যমে হয়। সেটি প্রথাগত শিক্ষার মাধ্যমে বা রূপে হয়, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে। এই তিনটি কি, চলো এবার আমরা জেনে নিই। অপ্রথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন, এবং প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন বা অপ্রথাগত শিক্ষা, এই অপ্রথাগত শিক্ষা কিন্তু এই সমস্ত রূপগুলির একদম প্রথম ভিত হিসাবে আমরা বলতে পারি। কারণ একটি ছোট শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে জন্মগ্রহণ করার পর প্রাথমিকভাবে সে পরিবারের ওপরই নির্ভরশীল হয় এবং যাবতীয় শিক্ষা সে পরিবার থেকেই পেয়ে থাকে। তাই অপ্রথাগত শিক্ষা হলো সেই শিক্ষা যা ব্যক্তির জীবনের তার চাহিদার উপরে নির্ভরশীল। অর্থাৎ এটি বাহ্যিক নিয়ন্ত্রণহীন পাঠ্যক্রম পদ্ধতি, শিক্ষকের প্রভাব থেকে মুক্ত। এই শিক্ষা স্বাভাবিক পরিবেশে অনুশীলন করা হয় এবং অনুকরণের মাধ্যমে হয়। অর্থাৎ পরিবারে একটি শিশু তার গুরুজন বা পিতা মাতা তাদেরকে দেখেই কিন্তু অনুকরণের মাধ্যমে প্রাথমিকভাবে এই শিক্ষাটি শিখে থাকে বা পেয়ে থাকে। অর্থাৎ অপ্রথাগত শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা ছাড়াই হয়। অর্থাৎ আমাদের যে স্কুল কলেজের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাতে যাওয়ার আগে যে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিকভাবে যে শিক্ষা ব্যবস্থা যেটি আমাদের পরিবারের মধ্যে পেয়ে থাকে ছোট ছোট শিশুরা বা শিক্ষার্থীরা, তাকেই বলা হচ্ছে অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। এটি কোথায় হয়ে থাকে না, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, পাঠাগার, বিভিন্ন গণমাধ্যম এর মধ্যে দিয়ে হয়ে থাকে। এই অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি না, প্রথমেই আমরা বলতে পারি যে এই অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের নিয়ন্ত্রণ নেই। তাই এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই আসছে স্বাভাবিক শিক্ষা পদ্ধতি। অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা হলো সম্পূর্ণ ইচ্ছাধীন শিক্ষা পদ্ধতি। শিক্ষার্থী তার ইচ্ছা মতন শিক্ষা গ্রহণ করে থাকে, ইচ্ছার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হয় না। দ্বিতীয়ত স্তরবিহীন শিক্ষা পদ্ধতি, অর্থাৎ এই শিক্ষা পদ্ধতিতে কোনো স্তর থাকে না। সকল শিক্ষার্থী এখানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাধাহীনভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।
পাঠ্যক্রমবিহীন শিক্ষা অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট কোনো পাঠ্যক্রমের ব্যবস্থা থাকে না। শিক্ষার্থী তার চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয় শেখে। কোনো পাঠ্যক্রম নির্দিষ্ট বিষয়বস্তুকে লক্ষ্য করে এখানে করা হয় না। শিক্ষক নির্ভর নয়, কেন? কারণ এটা যেহেতু পরিবারের মধ্যে থেকেই হয়, তাই পরিবারের যারা গুরুজন তাদের কাছ থেকে বা পিতামাতা অভিভাবক যারা আছেন তাদের কাছ থেকে হয়। কাজে এখানে নির্দিষ্ট ডিগ্রিধারী কোনো শিক্ষকের ব্যবস্থা থাকে না এবং তাদের কাছ থেকে গ্রহণ করা হয় না। শৃঙ্খলাবিহীন অর্থাৎ আমাদের স্কুল কলেজে যেখানে আমরা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে দিয়ে দেখি শিক্ষা প্রক্রিয়াটা চলে, কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু সেইভাবে শৃঙ্খলার মধ্যে দিয়ে হয় না। এখানে স্বতঃস্ফূর্তভাবে কৃত্রিম পরিবেশের মধ্যে অর্থাৎ কৃত্রিমতাহীন পরিবেশের মধ্যে থেকে সম্পূর্ণ শৃঙ্খলাবিহীন পদ্ধতিতে এই স্বাভাবিকভাবে শিক্ষা প্রক্রিয়াটি হয়ে থাকে। শিক্ষার্থী নির্ভর শিক্ষণ পদ্ধতি অর্থাৎ এখানে শিক্ষক হিসেবে যে সত্তাগুলো থাকে চিহ্নিত করা যেতে পারে সেগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ প্রথাগত শিক্ষার মতন এর কোনো নির্দিষ্ট শিক্ষা সংস্থা নেই, তাই এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে শিক্ষার্থী নির্ভর হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা এই শিক্ষাক্ষেত্রে যে কৌশলগুলি ব্যবহার করে থাকেন সেগুলি পর্যবেক্ষণ, অনুকরণ এবং আত্মানুশীলনের মধ্যে দিয়েই হয়ে থাকে। এরপরে বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো একটি স্থানে হয় না বা স্থানবিহীন। যেহেতু এটা বিদ্যালয়ের মধ্যে হয় না, তাই বাড়ির চার দেওয়ালের মধ্যে এটা অনেক সময় হয়ে থাকে, বা শুধু যে বাড়ির মধ্যেও নয়, যে কোনো মুহূর্তেই আমি বলেছি যে এর আগেও যে বিভিন্ন গণমাধ্যম বা পরিবেশ পরিস্থিতি সেখান থেকেও হয়ে থাকে। অর্থাৎ ট্রেনে বাসে যাত্রীর আচরণ থেকে হতে পারে, রাস্তার ধারে কোনো কারোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে হতে পারে। এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়া। এর যে চারটি উপাদান অর্থাৎ শিক্ষার যে চারটি উপাদান শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয়, এই কোনোটি এখানে কিন্তু সেইভাবে প্রাধান্য পায় না, তাই এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। এছাড়া বলেছে মূল্যায়নের প্রকৃতি অর্থাৎ এখানে নির্দিষ্ট পরীক্ষার ব্যবস্থা নেই বা পরীক্ষা মাধ্যমে যাচাইকরণের কোনো ব্যবস্থা নেই যে শিক্ষার্থী কতটা জানতে পারলো কি পারলো না। এখানে বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষার্থীর নিজস্ব আত্মমূল্যায়নের কৌশলের উপরই গুরুত্ব আরোপ করা হয়। এরপরে এর সীমাবদ্ধতা কি না, অপরিসর অভিজ্ঞতা অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা তার নির্দিষ্ট অভিজ্ঞতা কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ তার স্থান হচ্ছে অনেকখানি। সে যতদিন বাঁচে ততদিন শেখে এবং আমাদের প্রত্যেকে আমরা পরিবারের মধ্যে অংশ আমাদের রয়েছে, জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা পরিবারের অংশ, তাই প্রত্যেকটা মুহূর্তে তার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম বা সিলেবাস নেই। এটা অপরিসর অভিজ্ঞতা শিক্ষার্থীরা গ্রহণ করে থাকে। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কেন বলা হয়েছে 2 নম্বরে? কারণ যেহেতু প্রত্যেকটি শিশু বা শিক্ষার্থী তার নিজস্ব ব্যক্তিগত সত্তা নিয়ে সে জন্মগ্রহণ করে, পরিবারের পিতামাতার কাছ থেকে যেহেতু তারা শিক্ষা পায়, তাই পিতামাতার তারও কিছু লিমিটেশনস আছে বা কিছু শিক্ষার পরিধি আছে। তার বাইরে গিয়ে যদি শিক্ষক কোনো শিক্ষা গ্রহণ করতে চায় তো বা শিক্ষার্থী যদি কোনো কিছু গ্রহণ করতে চায় তখন সেটা পায় না, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গিটি কিন্তু সংকীর্ণতার মধ্যেই হয়ে থাকে। এবং নতুন চাহিদার অতৃপ্তি অর্থাৎ নতুন চাহিদা কি না, শিক্ষার্থী এই জায়গাটা থেকে তার নিত্য নতুন যে চাহিদা অর্থাৎ আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে বা সমাজের সাথে সাথে শিক্ষার্থীর চাহিদারও পরিবর্তন হচ্ছে, সেইগুলো কিন্তু এখানে এই চাহিদাগুলো পরিবারের মধ্যে থেকে কিন্তু তৃপ্তি পাওয়া অনেক সময় সম্ভব হয় না, কারণ পিতামাতা তাদের একটা লিমিটেশনস আছে, তাদের একটা নির্দিষ্ট পরিসর আছে, তার বাইরে গিয়ে যদি শিক্ষার্থীরা কিছু গ্রহণ করতে চায় বা নিতে চায় সেটা কিন্তু তারা পায় না। নিষ্ক্রিয় শিক্ষা অর্থাৎ নিষ্ক্রিয় শিক্ষা কেন বলা হয়েছে? কারণ অনেক সময় কিছু কিছু শিক্ষা আছে যে তারা এখানে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এখানে গ্রহণ করতে পারে না। কুঅভ্যাস অনেক সময় পরিবারের মধ্যে থেকে শিক্ষার্থীরা পরিবারের কিছু কিছু বদ অভ্যাস বা কুঅভ্যাস যেগুলো ঠিক নয় এরকম কিছু কিছু অভ্যাসও কিন্তু আয়ত্ত করে থাকে। যেহেতু এটা অনুকরণ পদ্ধতির মাধ্যমে হয়, তাই বাড়ির বড়দেরকে দেখে বা তাদেরকে অনুসরণ করে অনেক সময় এটা কুঅভ্যাস কিছু গঠন করে থাকে।
জটিল সমস্যার সমাধানে অনেক সময় ব্যর্থ হয়, কারণ ওই যে বললাম যে পরিবারের মধ্যে হয়, তাই অনেক সময় প্রত্যেকটা পরিবারের কিছু সীমাবদ্ধতা আছে বা পরিসর আছে, তার বাইরে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে সেটি সবসময় সমাধান করতে পারে না। বৃত্তিমুখী দক্ষতা অর্জন, অর্থাৎ যদি পিতার কাছ থেকে ছেলেটি বা মেয়েটি, তার সন্তান যদি সে পেশা গ্রহণ করে, হয়তো বাবা মার কাছ থেকে সেটি গ্রহণ করতে পারে, কিন্তু তার পেশা নির্বাচনে যদি অন্য কোনো প্রফেশন সে যদি চুজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে হয়তো অনেক সময় এখানে একটা সীমাবদ্ধতা থাকে। তাই বৃত্তিমুখী দক্ষতা অর্জনে অনেক সময় এটি সক্ষম আমরা বলতে পারি না। অসামঞ্জস্য সমাজ ব্যবস্থা বলতে পারি, কারণ সমাজ কল্যাণ উন্নয়নে অনেক সময় এটা সহায়ক নয়ও হতে পারে। সঠিক মূল্যায়ন করতে পারে না, অসম্পূর্ণ অভিজ্ঞতা প্রদান, কারণ নির্দিষ্ট যেহেতু পাঠ্যক্রম থাকে না, ফলে শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে অভিজ্ঞতা অনেক সময় অর্জন করতেও পারে না। এবং এখানে শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে অভিজ্ঞতা যে অর্জন করতে পারে না, তাই সঠিকভাবে মূল্যায়নে অনেক সময় করা সম্ভব হয় না, তাই নানা রকম সমস্যার সমাধানেও কিন্তু অপারগ। এরপরে আমরা চলে আসব, সেটি হচ্ছে ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা। প্রথাগত শিক্ষা হচ্ছে এই অপ্রথাগত শিক্ষার একদম বিপরীত, অর্থাৎ একটু আগেই যেটি বলা হলো যে শিক্ষা ব্যবস্থা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় পরিবারের মধ্যে থেকে যে শিক্ষা ব্যবস্থা হয়, এটি হচ্ছে সম্পূর্ণ পরিবারের বাইরে, অর্থাৎ কিছু বয়স অবধি সে পরিবারের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারপরে সে একটি নির্দিষ্ট প্রথাগত সংস্থা বা নির্দিষ্ট এই শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম বিদ্যালয় এই যে শিক্ষার উপাদানের মধ্যে যখন অংশগ্রহণ করে, সমাজের মধ্যে অংশগ্রহণ করে, তখন যে শিক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে হয় যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ পরিবার এবং সমাজের যে অন্যান্য গোষ্ঠী থেকে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করে এসেছে এতদিন, সেই শিক্ষা সবসময় চাহিদা পূরণ করা সম্ভব হয় না। তো তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির যে দ্রুত উন্নয়ন ঘটছে, তার ফলে কি হচ্ছে না, আরও আমাদের জটিল থেকে জটিলতর রূপ ধারণ করছে। ফলে কি হচ্ছে, অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তির সমস্ত রকম চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে ওঠে। তাই ক্রমবর্ধমান এই পরিবর্তনশীল যে বিজ্ঞান ও প্রযুক্তির সমাজের উপযোগী জ্ঞান ও অভিজ্ঞতার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ে, তাই এখানে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার প্রয়োজন হয়। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা হলো বা প্রথাগত শিক্ষা কি না, একরকমের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, যাতে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুশীলনের জন্য নিয়মিত একে অপরের মুখোমুখি হয়। অর্থাৎ এটা একটা কি বলবো, এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার উপাদানগুলি, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং প্রতিষ্ঠান, এই সমস্তগুলো পূর্ব নির্ধারিত এবং সুপরিকল্পিত, যা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তাও করা হয়। আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি, বিদ্যালয়, চার্চ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এগুলি। এরপরে হচ্ছে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। প্রথমেই আছে সুনির্দিষ্ট উদ্দেশ্য, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা পরিচালিত হয় কতগুলি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে ভিত্তি করে। শিক্ষার্থীর ও সমাজের চাহিদাকে গুরুত্ব দিয়ে শিক্ষার উদ্দেশ্য অনেক সময় নির্ধারিত হয় এবং এর নির্দিষ্ট যে উদ্দেশ্যগুলো, তার উপর ভিত্তি করে শিক্ষার্থীর এবং সমাজের চাহিদা গুরুত্ব পেয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টে আছে যে সুনির্দিষ্ট স্তর, অর্থাৎ এখানে এই শিক্ষা ব্যবস্থা যেহেতু নিয়ম মাফিক হয় এবং পূর্ব থেকে স্থির করা থাকে, তাই এখানে নির্দিষ্ট স্তর অনুযায়ী শিক্ষা প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষার সুনির্দিষ্ট স্তর, যা শিশুর জীবন বিকাশের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, যেমন প্রাথমিক শিক্ষার স্তর, প্রাথমিক শিক্ষার স্তর, মাধ্যমিক শিক্ষার স্তর, উচ্চ শিক্ষার স্তর, এইভাবে ক্রমান্বয়ে স্তর অনুযায়ী এগিয়ে যায়। এরপরে হচ্ছে সুনির্দিষ্ট পাঠ্যক্রম, অর্থাৎ এই শিক্ষার প্রতিটি স্তরের জন্য সুনির্দিষ্ট এবং পূর্ব পরিকল্পিত পাঠ্যক্রম নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এই সকল নির্ধারিত পাঠ্যক্রম শিক্ষার্থীদের কিন্তু অনুশীলন করা হয়। অর্থাৎ কোন বয়সের ছেলে মেয়েদের জন্য কি শিক্ষা প্রক্রিয়া থাকবে বা পদ্ধতি কি থাকবে, কি কি পাঠ্যক্রমের অংশভূত থাকবে, সমস্ত কিছু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে।
এর পরের পয়েন্টেই তার জন্য আসছে নির্দিষ্ট সময়সীমা, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে থাকে। যেমন শিক্ষা প্রক্রিয়াটা শুরু হয় ধরো 6 বছর বয়স থেকে, এবং এই 6+ বয়সের থেকেই কিন্তু শিশুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার সুযোগ সে পেয়ে থাকে। সুনির্দিষ্ট নিয়ম নীতি, নিয়ন্ত্রিত এই যে শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে দেখো পরিচালনার জন্য পূর্ব থেকে নিয়ম নীতিগুলো কিন্তু আইনকানুন ঠিক করা হয়। অর্থাৎ একদম ছোট শিশুদেরকে কি পদ্ধতিতে শিক্ষা দান করা হবে, অর্থাৎ তাদেরকে যদি লেকচার মেথডে পড়ানো হয়, দেখবে তারা যেহেতু ছোট বাচ্চা, তারা কিছুক্ষণ পরে দেখা যাবে আশেপাশের অন্যদের সাথে কথা বলছে বা সেইভাবে মনোসংযোগ করতে পারবে না। কিন্তু তাই তাদেরকে কি করা হয়, বিভিন্ন খেলার ছলে বিভিন্ন রকমের রঙিন ছবি দেখিয়ে তাদেরকে শিক্ষাদান করা হয়ে থাকে। অর্থাৎ তাদের পদ্ধতিটা গান করে খেলার ছলে এইভাবে পড়ানো হয়। কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু এই পদ্ধতি আর তখন অবলম্বন করা হয় না। অর্থাৎ প্রত্যেকটা বয়স অনুযায়ী নির্দিষ্টভাবে এই পদ্ধতিগুলো পরিবর্তন হতে থাকে, এবং কখন কি পড়ানো হবে, কোন বয়সে কোন পদ্ধতিতে হবে, সমস্ত কিছু কিন্তু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে। এখানে উপযুক্ত শিক্ষক থাকেন, অর্থাৎ কে পড়াবেন, কোন বয়সের কোন বিষয় পড়ানো হবে, কোথায় পড়ানো হবে, এই সমস্ত কিছুই কিন্তু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে। নিয়মিত উপস্থিতি, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষায় যেহেতু শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হয়, তাই বিদ্যালয় উপস্থিতির এই সময়সীমা বিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু ঠিক করে থাকে। অর্থাৎ সেগুলোকে কিন্তু মেনে চলতে হয়, কখন কোন ক্লাস হবে, কোন টপিক পড়ানো হবে, সব পূর্ব থেকে নির্ধারণ করা থাকে। এরপরে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। এখানে যেহেতু মুখোমুখি সম্পর্ক হয়, প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্ক হয়, টিচারের কোনো কিছু প্রশ্ন বা বোঝানোর থাকলে স্টুডেন্টকে বলেন, এবং স্টুডেন্টের থাকলে টিচারকে বলে। এখানে নিয়মিত পরীক্ষা ব্যবস্থা থাকে, এবং রাষ্ট্রেরও একটা বড় ভূমিকা থাকে, কারণ আজকে যে ছোট শিশু আগামী আমাদের সেই হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম, কাজে তাকে উপযুক্তভাবে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার বা গোটা রাষ্ট্রেরই কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, যাতে প্রত্যেকে তার নিজস্ব যে অন্তর্নিহিত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটাকে নিয়ে যাতে আগামী ভবিষ্যতে সে প্রতিষ্ঠিত হতে পারে, এবং আমাদের দেশের দশের সকলের যেন কল্যাণকর হয়, সেটা দেখাও আমাদের রাষ্ট্রের বা শিক্ষা বিজ্ঞানের একটা বড় ভূমিকা। এরপরে চলে আসবো আমরা প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা। প্রত্যেক কিছুরই সীমাবদ্ধতা আছে, যেমন আমরা অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা জানলাম, তেমনি প্রথাগত শিক্ষারও কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলো নির্দিষ্ট কিছু সামাজিক পরিকাঠামোর মধ্যে দিয়ে যেহেতু এই নিয়ন্ত্রিত শিক্ষা পরিচালিত হয়, তাই মানুষের ব্যক্তিগত সামাজিক সমস্ত চাহিদাগুলি অনেক সময় পরিপূর্ণ করতে এটা অক্ষম। তাই আমরা এবারে আলোচনা করলে বোঝা যাবে যে কোথায় কোথায় এর সীমাবদ্ধতা রয়েছে। প্রথমে আমরা বলতে পারি বৈচিত্র্যহীন শিক্ষা। কেন না, নিয়ন্ত্রিত শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো এর বৈচিত্র্যহীন শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, প্রবণতাকে এখানে গুরুত্ব না দিয়ে তত্ত্ব নির্ভর শিক্ষা এখানে প্রচলিত হয়, ফলে শিক্ষার্থীদের কাছে শিক্ষা হয়ে ওঠে নীরস। কৃত্রিম পরিবেশ, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা সংগঠিত হয়ে থাকে কৃত্রিম ও যান্ত্রিক পরিবেশে, তাই কৃত্রিম ও যান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা কিন্তু হয় না। 3 নম্বর আমরা বলতে পারি আগ্রহ অবহেলিত, অর্থাৎ কি না, এখানে অনেক সময় যেহেতু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে যে কি পড়ানো হবে, কোথায় পড়ানো হবে, তো তাই শিক্ষার্থীদের যদি সেই মুহূর্তে অন্য কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, সেগুলো কিন্তু এখানে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, হয়তো পরে দেওয়া হয়, কিন্তু ওই মুহূর্তে যেহেতু তার নির্দিষ্ট করা থাকে কোথায় হবে, কখন হবে, তার জন্য সেটার উপরই যে নির্দিষ্ট সিস্টেম তার উপরে গুরুত্ব আরোপ করা হয়। শিক্ষার্থীদের নিজস্ব যে আগ্রহ, কারণ কেউ হয়তো খুব তাড়াতাড়ি বুঝছে, কেউ হয়তো একটু পরে বুঝতে পারছে, তাহলে যে পরে বুঝতে পারছে তাকে ধরে যে আরও অন্য কিছু দেওয়া হয় সেই সমস্ত তাদেরকে সহায়তার জন্য, কিন্তু যেহেতু সবারই হাত পা বাঁধা, তাই সেই অর্থে করা সম্ভব হয় না। এখানে শিক্ষক নির্ভরতা, অর্থাৎ শিক্ষক নির্ভরতা কি না, যেহেতু এখানে শিক্ষক ঠিক করে দেবেন কখন কি পড়ানো হবে, কি করানো হবে, তার জন্য এটাকে অনেকটাই অংশে শিক্ষার্থীর থেকে শিক্ষক নির্ভর এই প্রক্রিয়া বলা যেতে পারে।
ব্যক্তিগত চাহিদা অবহেলিত এই কারণে বলা হচ্ছে, কারণ শিক্ষার্থীদের যদি নিজস্ব কোনো এমন কিছু চাহিদা থেকে থাকে যেটি, যে কোর্স বা যে বিষয়টি সেই বিদ্যালয় বা সেই বিশ্ববিদ্যালয় বা সেই ইনস্টিটিউশনে করানো হয় না, তাহলে সেই বিষয়টি কিন্তু তখন অবহেলিত হয়ে থাকে। কারণ সেই কোর্সের মধ্যে যদি সেটা না থাকে, তাহলে ব্যক্তিগত যে চাহিদা, যেহেতু এখানে অনেককে একসাথে শিক্ষাদানের প্রক্রিয়া করা হয়, তাই অনেক সময় সকলের ভাবনা চিন্তার উপর গুরুত্ব দিয়েই শিক্ষা প্রক্রিয়াটি চলতে থাকে। তাই ব্যক্তিগতভাবে যদি চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলে এখানে সময় সাপেক্ষ, অনেক সময় লেগে যাবে, খরচ সাপেক্ষ। তাই সবসময় সেই ব্যক্তিগত চাহিদা এখানে যে গুরুত্ব দেওয়া হয় সেটি নয়। সুযোগ সুবিধারও অনেক সময় অভাব দেখতে পাওয়া যায়, কারণ নিয়ন্ত্রিত শিক্ষা পরিচালনার জন্য যে সংখ্যক বিদ্যালয় বা উপযুক্ত শিক্ষক, শিক্ষা উপকরণ বা ইকুইপমেন্টস এই যে প্রয়োজন, তার অনেক সময় অভাব দেখা যায়। অর্থাৎ রাষ্ট্রের পক্ষে প্রয়োজনীয় উপাদানগুলি ব্যবস্থা সবসময় করা সম্ভব হয় না। এটি যেহেতু পরীক্ষা কেন্দ্রিক, তাই অনেকটা মানে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এখানে মানে অপরিহার্য অঙ্গটাই হচ্ছে যেন পরীক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা অনেক সময় নির্ণয় করা হয়, ফলে সমগ্র শিক্ষা ব্যবস্থাই সম্পূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রিক হয়ে পড়ে। ত্রুটিহীন শ্রেণী বিভাজন, অর্থাৎ অনেক সময় শ্রেণী বিভাজন মানে ছাত্রছাত্রীদেরকে যেভাবে ক্যাটাগরাইজড করা হয় বা ভাগ করা হয়, সেটি অনেক সময় সঠিক হয় না। দেখা যায় কখনো কখনো কোনো কোনো ক্লাসের এভাবে ভাগ করা হয় যে কোনো এ সেকশনের সব ভালো স্টুডেন্ট, বিতে তার থেকে একটু কম, তার থেকে একটু যারা কম মার্কস পেয়েছে, এরকমভাবে ডি সেকশন একদম খারাপ। ফলে কি হয়, যারা ডি সেকশনে রয়েছে তারা কিন্তু সেই অর্থে যে মানে মোটিভেটেড হবে বা একটা অন্য কাউকে দেখে আরও ইন্সপিরেশন পাবে, সেটা পায় না। কিন্তু তার থেকে বরঞ্চ যদি ভালো মন্দ মিশিয়ে, যে একটু এগিয়ে, যে একটু পিছিয়ে, আমি কাউকেই মন্দ বলছি না, কিন্তু যে হয়তো সেভাবে এই মুহূর্তে এগোতে পারেনি, পরে দেখে, সবাইকে দেখে সে নিজেও আগ্রহ প্রকাশ করে এগিয়ে যাবে। তো এইভাবে যদি ব্লেন্ডেড মোড বা আমরা যদি একসাথে সবাইকে মিলিতভাবে করা হয়, তাহলে কিন্তু সেটা অনেক সময় সুবিধা হয়, কিন্তু সেটি সবসময় মেনটেন বা ফলো করা হয় না। নির্দিষ্ট সময় এবং সীমিত প্রবেশ পথ থাকে বলে এটি অনেক সময় যদি কখনো বিভিন্ন রকম পরিস্থিতিতে হয়তো সেই মুহূর্তে সে শিক্ষা গ্রহণ করতে পারল না, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয় সকলে, তো সেই রকম ছাত্রছাত্রীদের কিন্তু অনেক সময় নানা রকম সুযোগ সুবিধা হয়তো সেই মুহূর্তে সে পেল না, বা পেয়েও কিছু করার নেই, তার পরিবার বা নানা রকম অর্থনৈতিক অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যদি তার ইচ্ছে প্রকাশ করে সে তার নিজের শিক্ষা কোর্সটা কমপ্লিট করতে চায়, কিন্তু সেটি কিন্তু করার সুযোগ এখানে থাকে না। কারণ এখানে যে বয়সে ঢুকতে হবে, কোন বয়সে কোন ক্লাসে পড়বে, কতটুকুনি বয়সের মধ্যে শিক্ষা গ্রহণ করবে, সব কিছুই নির্ধারিত থাকে। তাই তার বয়স যদি বেশি হয়ে যায় বা সেই প্রতিকূলতা কাটিয়ে এসে যদি তখন চায়, অনেক সময় এই প্রথাগত শিক্ষায় কিন্তু সে প্রবেশ করতে আর পারে না। তাহলে তাদের জন্য কি না, তারা কি আর শিক্ষা গ্রহণ করবে না? নির্দিষ্ট শিক্ষা যে পদ্ধতির মধ্যে তারা কি সমস্ত কিছু থেকেই বঞ্চিত হবে না? তাদের জন্যও শিক্ষা ব্যবস্থা আছে। অর্থাৎ কি না, এই যে শিক্ষা ব্যবস্থা মানে প্রথাগত শিক্ষার তো লিমিটেশনস রয়েছে, আবার অপ্রথাগত শিক্ষারও লিমিটেশনস রয়েছে, আমরা দুটোই পড়লাম। তাহলে এই দুয়ের বাইরে যাদের অনেক রকমের অসুবিধা আছে বা হয়তো অর্থনৈতিক, পারিবারিক নানা রকম কারণে নির্দিষ্ট সময় পড়াশুনো করতে পারেনি বা সেই মুহূর্তে সুযোগ হয়নি, তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোতে আমরা বলতে পারি নন ফর্মাল এডুকেশন বা ওপেন এডুকেশন, ডিস্টেন্সের পরে এরকম আরও অনেক কিছু আছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশন কাকে বলে না, এই শিক্ষা ব্যবস্থা অপ্রথাগত শিক্ষার মতন বিধিমুক্ত শিক্ষা, সরল ও সম্পূর্ণভাবে বন্ধনমুক্ত নয়, আবার বিধিবদ্ধ শিক্ষার মতো নিয়মের ছকেও একেবারে আবদ্ধ নয়। অর্থাৎ এই যে ইনফর্মাল এবং নন ফর্মাল, এই দুইয়ের মধ্যবর্তী আমরা বলতে পারি এই নন ফর্মাল এডুকেশন। অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা আমরা বলতে পারি যে এটি হলো নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষার একটা মধ্যবর্তী রূপ, যেমন বয়স্ক শিক্ষা, দূরশিক্ষা, মুক্ত শিক্ষা, এগুলো। এবার এর বৈশিষ্ট্য কি না, শিক্ষার্থীর প্রথম পয়েন্টটাই রয়েছে শিক্ষার্থীর চাহিদা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা।
অর্থাৎ বিধিমুক্ত শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর চাহিদা কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগত ও দলগত চাহিদাকে কেন্দ্র করেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এখানে পাঠ্যক্রম, শিক্ষক, বিদ্যালয়, উপকরণ প্রভৃতি সমস্ত উপাদানই শিক্ষার্থীর চাহিদা মতন হয়ে থাকে, অর্থাৎ সে যেটা চাইবে সেটার উপরে বেস করেই গড়ে উঠবে। উপার্জনকারী ব্যক্তিদের শিক্ষার সুযোগ কি, অর্থাৎ বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থা নিয়মিত স্কুল বা বিদ্যালয়ে যেহেতু যেতে হয় না, তাই বিশেষ সময় বা পরীক্ষা সময়েও যেহেতু উপস্থিত থাকতে হয় না, তাই কোনো বিশেষ বৃত্তিতে যদি কেউ নিযুক্ত থাকে, কারণ বৃত্তি হয়তো দিনের বেলাই হয়, ফলে বৃত্তি করে ওই নিয়ন্ত্রিত শিক্ষার বয়সও হয়ে গেছে, হয়তো সেই সুযোগ যদি না পায়, তাই এই প্রথা বহির্ভূত যে শিক্ষা, এই শিক্ষা বা বিধিমুক্ত যে শিক্ষা, এই বিদ্যালয়গুলোতে কিন্তু তারা সেই সুযোগ পেতে পারে, অর্থাৎ এখানে উপার্জন করতে করতেও এই শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ এর টাইমিংগুলোই আলাদা হয়, অনেক সময় সন্ধ্যাকালীন হয় বা হয়তো ছুটির দিনে হয় বা নির্দিষ্ট একটা সময় হয়, তাই এখানে সহজেই চাকরিরত অবস্থাতেও তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এটি খুব স্বল্প খরচে হয়, অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা সর্বসাধারণের জন্য, এখানে ধনী দরিদ্র সকলেই পড়ার সুযোগ পায়, কারণ এই শিক্ষা খুব কম খরচের মাধ্যমেই হয়ে থাকে। বয়স সীমাও এখানে নির্দিষ্ট থাকে না, কারণ যেটি বললাম প্রথাগত শিক্ষা একটি বয়স নির্দিষ্ট থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো বয়স এভাবে নির্দিষ্ট করা থাকে না। তাই এই জাতীয় শিক্ষায় কোনো শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রেও বছরের একেবারে পরিবর্তে দুবার বা তার বেশিও সে সুযোগ পেতে পারে, তার নিজের সুবিধা সেগুলোকে দেখে সে ভর্তি হওয়ার সুযোগ পায়। শৃঙ্খলা একটা এখানে বলেছে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ যেহেতু এখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি রয়েছে, নমনীয় রয়েছে, অর্থাৎ সে প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজস্ব চাহিদা স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে এখানে সেভাবে কড়াকড়ি ব্যাপার নেই, এবং এখানে হাজিরা বা পাঠ্যসূচি পদ্ধতি সমস্ত কিছুই অনেকটা নমনীয়, ফলে খুব সহজেই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবং এর যেহেতু নির্দিষ্ট সময়সীমাও থাকে না, তাই কাজের ফাঁকে ফাঁকে যে কোনো সময় পড়াশুনো করতে পারে, বাধা ধরা কোনো নিয়মে প্রতিদিন কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে কোনো উপস্থিত হতে হয় না। শৃঙ্খলার ব্যাপারটা যেটা বলছিলাম, এখানে শৃঙ্খলা শিক্ষার্থীর উপরে কিন্তু আরোপ করা হয় না, জোর করে চাপানো হয় না। এখানে বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা স্বতঃস্ফূর্তভাবে আসে। প্রত্যেক শিক্ষার্থীরাই এখানে স্বাধীনভাবে কাজ করার বা প্রতিক্রিয়া করার এখানে সুযোগ পায়। এখানে যারা বিদ্যালয় ছুট বা যারা একটা কোনো সময় বিভিন্ন কোনো অসুবিধায় হয়তো পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, সেই বা অর্থনৈতিক বা সামাজিক বা পারিবারিক কোনো কারণে সেই সমস্ত ছেলেমেয়েরাও কিন্তু যারা প্রথাগত শিক্ষায় আজ আর তাদের সুযোগ হবে না বা পড়ার সুযোগ হবে না, কারণ বয়স হয়ে গেছে, সেই সুযোগ পাবে না, তারাও কিন্তু এখানে পুনরায় এই মূল স্রোতে ফিরে আসার সুযোগ পায়। এটিকে জীবনব্যাপী শিক্ষা লাভ বলা হয়। কেন? কারণ সেহেতু শিক্ষার্থীর বয়সজনিত কোনো বাধা নেই, তাই শিক্ষার্থী সারা জীবন ধরে যদি তার পড়াশুনো করার বা জ্ঞান অর্জনের ইচ্ছে থাকে, সারা জীবন ধরে নিত্য নতুন এখান থেকে তথ্য বা জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষকের ভূমিকা এখানে প্রথাগত শিক্ষার মতন এই প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষক শ্রেণী শিক্ষণের মাধ্যমে শিক্ষা দেন না। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সুন্দর এবং সাবলীলভাবে বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তিকা বা মডিউল প্রস্তুত করে এবং শিক্ষার্থী নিজেই সেই পুস্তিকা বা পাঠ প্রয়োজনীয় বিষয় শিখে নিতে পারে। এবং এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বিদ্যালয় নেই। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নানা সংস্থার দ্বারা বিধিমুক্ত শিক্ষা ব্যবস্থা যেহেতু পরিচালিত হয়, এর কোনো নির্দিষ্ট বিদ্যালয় তাই এখানে নেই। বিধিমুক্ত শিক্ষার উপরোক্ত বৈশিষ্ট্যাবলী পর্যালোচনা করলে দেখা যায় যে এই শিক্ষা ব্যবস্থা দ্বারা যে কোনো মানুষের ব্যক্তিগত চাহিদাকে পরিতৃপ্ত করা এখানে সম্ভবপর হয়। এর সীমাবদ্ধতা কি না, সব ধরনের চাহিদা এখানে পূরণে ব্যর্থ, কারণ প্রথা বহির্ভূত শিক্ষা শিক্ষার্থীর যে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক প্রভৃতি সবকটি চাহিদা এখানে কিন্তু পূরণ করতে পারে না এই প্রথা বহির্ভূত শিক্ষা। এই ব্যবস্থায় শিক্ষার্থীর বা বিদ্যার্থীর প্রতিদিন বিদ্যালয়ে আসতে হয় না। শিক্ষক শিক্ষার্থীকে পারস্পরিক সম্পর্ক বেশ তাই শিথিল, যেহেতু রোজ দেখা হয় না, তাই সামাজিক বিকাশের ক্ষেত্রে এখানে অনেক সময় সুযোগের অভাব, কারণ প্রথা বহির্ভূত শিক্ষায় কোনো সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে না। শিক্ষার্থীরা যেহেতু দলগতভাবে শিক্ষা লাভের সুযোগ পায় না, তাই তাদের সামাজিক বিকাশ এখানে অনেক সময় ব্যাহত হয়।
পেশাগত শিক্ষা কি বলেছে না, প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার্থীকে দ্রুত জীবিকা অর্জনের উপযোগী করে তোলা হয়। তাই এই ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর কাছে পেশা কেন্দ্রিক এবং উৎপাদন নির্ভর হয়ে পড়ে। তাই প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থায় বিদ্যার্থীর সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ এখানে সম্ভব হয় না। এছাড়া বলেছে সহযোগিতার অভাব, অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষায় বিদ্যার্থীরা যে দলগতভাবে নিয়মিত শ্রেণী শিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায় এটা আমরা বলতে পারি না, কারণ ওইখানে পারস্পরিক যে সহযোগিতা সহমর্মিতা এই ব্যাপারটা সেইভাবে গড়ে ওঠে না, যেহেতু রোজ তাদের দেখা হয় না। শংসাপত্রের গ্রহণযোগ্যতা অনেক সময় গুরুত্ব কম দেওয়া হয়, তবে বর্তমানে যদি ডিস্টেন্স বা করেসপন্ডেন্স কোর্স থেকে করা হয় তার কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটা বেড়েছে। একইভাবে নিয়মকানুনের শিথিলতা, স্বেচ্ছামূলক, এখানে শিক্ষার্থী তার নিজের ইচ্ছা অনুযায়ী কোর্স করতে পারে। দক্ষ প্রশাসকের অভাব অনেক সময় আমরা দেখতে পাই, বা শিক্ষকের অভাব অনেক সময় দেখা যায়, শিক্ষা উপকরণের অভাব, পরীক্ষা গ্রহণে অনেক সময় অবহেলা, আমরা এগুলো অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। ফলে কি হচ্ছে যে আমাদের এই শিক্ষা প্রক্রিয়াটি যে যতটা স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিকভাবে অনেক সময় হয় না, তবে চেষ্টা করা হয়, বা সেই অর্থে যে একেবারেই হয় না সেটা আমরা বলতে পারি না। নির্দিষ্ট পদ্ধতিতে আবার মানে এখানে যাদের যে অসুবিধা সেই অসুবিধাগুলোকে দূর করে গ্রহণ করতে, মানে যদি শিক্ষা গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তারা গ্রহণ করতেই পারে। এরপরে আমি এখানে একটা ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল একটা ডেটাবেস একটা দিয়েছি, যেগুলো এতক্ষণ আমি আলোচনা করলাম। যে ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা, সেটা ফুল টাইম এডুকেশনাল পাথওয়ে, এবং নন ফর্মালটা হচ্ছে এই ফর্মাল এবং ইনফর্মালের মধ্যবর্তী, এবং ইনফর্মালটা একেবারেই ফর্মালের অপোজিট। তো সেইভাবে কি কি আছে, ফর্মালে যেমন ডিপ্লোমা ডিগ্রি থাকে, স্কুল কলেজ থাকে, স্ট্রাকচার প্ল্যান, ইনফর্মালে ঠিক একইভাবে যে কোনো জায়গায় আনস্ট্রাকচার্ড পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, এবং নন ফর্মালে কোর্স, ওয়ার্কশপ, সেমিনার, স্ট্রাকচার, এইভাবে চারটা দেওয়া আছে। এখানেও তাই ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল, অর্থাৎ ইনফর্মালটা অনেক বড় ক্ষেত্র, যেহেতু এটা পরিবারের মধ্যে থেকে হয়, বেসিক ভিত এখানে হয়ে থাকে। ঠিক তারপরে ফর্মালটা একটা নির্দিষ্ট সময় সীমা অবধি থাকে, এবং নন ফর্মালটা যে কোনো বয়সে হতে পারে, তাই এটি এইভাবে একটি সুন্দর ভাবে ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এরপরেই আসছে হচ্ছে ডিফারেন্স বিটুইন ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন। এটিকে আমি একটু আগেই বললাম যে ফর্মাল এডুকেশনটা হচ্ছে একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনের মধ্যে হয়, এবং শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষার চারটি উপাদান এখানে ভীষণভাবে মেনটেন করা হয় বা দেখা হয়, পূর্ব থেকে সব কিছু নির্ধারিত, অর্থাৎ কে শিক্ষক হবেন, কে স্টুডেন্ট হবেন, কোন বয়সী শিক্ষার্থীরা ভর্তি হবে, কি পড়বে, কখন ক্লাস হবে, কোথায় হবে, সব কিছু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে। ইনফর্মালের ঠিক এর উল্টোটা, যেমন পরিবার, অর্থাৎ সেখানে পিতামাতা কখনো অ্যাজ এ টিচারের রোল প্লে করছে, আবার কখনো ছেলে মেয়েরাও কোনো নতুন কিছু টেকনোলজি বা কিছু বিষয়ে তখন হয়তো পিতামাতাকে সেই বিষয়ে শিক্ষাদান করছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো ওই যে চারটি উপাদানকে মেনটেন করা হয় না। আর নন ফর্মাল এডুকেশন হচ্ছে এই দুয়ের মধ্যবর্তী একটি শিক্ষা প্রক্রিয়া। এই হলো তোমাদের শিক্ষার বিভিন্ন রূপ। আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি, এই টোটালটাকে তোমরা আরও বারে বারে ভালো করে শুনো, তাহলে বুঝতে পারবে। এবং এখানে এই অপ্রথাগত শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্য, প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত, আমি যে কটা এখানে করালাম তার উপরেই কিছু প্রশ্ন তোমাদের যেগুলো পরীক্ষায় আসতে পারে। আমি কিছু এখানে কোশ্চেন দিয়ে দিয়েছি, তোমরা আগে ভালো করে বুঝে নিয়ে তারপরে নিজেরা এগুলো সলভ করার চেষ্টা করো। আমি কিছু এখানে সোর্স বা উৎস দিয়ে দিয়েছি, যে বইগুলো ওপর ফলো করে বা বেস করে আমি এখানে সমস্ত ডেটাগুলোকে রেডি করেছি। তোমরা যদি এই বিষয়ে আরও বেশি তথ্য জানতে চাও তাহলে এই সমস্ত বইগুলোকে তোমরা ফলো করতে পারো, দেখতে পারো। এছাড়াও ওয়েবসাইট এবং উইকিপিডিয়াও আমি ফলো করেছি, এখান থেকে তোমরা আরও ডিটেলসে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থেকো সবাই। আমি আবার পরে আসবো অন্য কোনো বিষয়।